আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি ভাইয়ার কথা স্পষ্টভাবে শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। সো আজকে আমরা পরিমাণগত রসায়ন শুরু করব। সো তোমাদের পড়ালেখার কি অবস্থা? আর বেশি দিন নাই কিন্তু পরীক্ষার, মাত্র 2 মাস আছে। আস্তে আস্তে কিন্তু সেই তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষা কিন্তু চলে আসবে। সো এইদিকে কিন্তু সর্বোচ্চ ফোকাসটা দিতে হবে। যার এখনও যে চ্যাপ্টারগুলো দুর্বলতা আছে বা যে টপিকগুলোতে দুর্বলতা আছে সেগুলো একটু খুব দ্রুত তোমরা রিভাইজ করে ফেলো। কারণ জিনিসগুলো হচ্ছে তোমরা অনেকেই ভেবে থাকো যে এফআরবি ব্যাচ আছে, ভাইয়াদের ক্লাস করতেছি, একবার দুইবার ক্লাস শেষ করে ফেললেই হয়তো বা হয়ে যাবে। বাট সিনারিওটা কিন্তু এমন না। তোমরা যদি পরীক্ষার হলে যাও, দেখবা পরীক্ষার হলে পারা জিনিসগুলোই কিন্তু পরীক্ষায় আসে। বাট আমাদের প্র্যাকটিসের অভাবে বা আমরা ঠিকঠাকভাবে চর্চা করার অভাবে বা বারবার রিভাইজ দেওয়া, যেটা বাসায় লেখা, বাসায় সূত্রগুলো চর্চা করা, এক একটা অঙ্ক কয়েকবার করা, এই কালচারটা কিন্তু আমাদের স্টুডেন্টদের ভিতরে কমে যাচ্ছে। সো এই কালচারটা যত বেশি কমে যাবে তোমাদের ভিতরে, তত কিন্তু হচ্ছে তোমাদের রেজাল্টগুলো খারাপ হবে। তোমাদের যে হচ্ছে পরীক্ষায় যে ভালো করার প্রবণতাটা সেটা কমে যাবে। যেমন তোমরা অনেকেই মাঝখানে প্রশ্ন মানে অনেক কমেন্ট করছিলা যে এফআরবি ব্যাচের মানে আমাদের যে এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচের প্রশ্নগুলো মারাত্মক কঠিন হয়। সো এটা নিয়ে আমি অভিদাতার সাথে বসি, যে অভিদাতাকে জিজ্ঞেস করি, দাদা প্রশ্ন তো কঠিন হচ্ছে। দাদা বলে, দেখো তুমি প্রশ্নগুলো একটু, যে প্রশ্নগুলো কঠিন কিনা। সো আমি পরিবেশ শাসনের প্রশ্নগুলো খুলে দেখি যে প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, এবং তুমি যদি ক্লাসগুলো করো তাহলে সবগুলা প্রশ্নই তোমার পারার কথা। সো এই যে এই ঝামেলাগুলো তোমাদের কেন হচ্ছে, যে সহজ প্রশ্নটাকেও বা একটি স্ট্যান্ডার্ড প্রশ্নটাকেও, চলনসই প্রশ্নটাকেও তোমাদের কঠিন লাগছে, মেইন রিজনটাই হচ্ছে তোমরা বাসায় কম কম প্র্যাকটিস করতেছো। একটু বুকে হাত দিয়ে বলো তো, কয়জন বাসায় খুব বেশি পরিমাণে খুব ভালোভাবে প্র্যাকটিস করো? একটু বলো, কয়জন কয়জন বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো? একটু ভাইকে বলো। আচ্ছা, ফেসবুকে কয়জন ক্লাস করে রেগুলার? একটু বলো তো আমাকে, দুপুরের ক্লাসগুলা। কারণ হচ্ছে আমার আইডি তো স্ট্রাইক খেয়েছিল। সো আইডির রিচ ব্যাক আসছে কিনা আমি জানি না, কারণ আমি এখনও গ্রুপগুলোতে, আমাদের যে স্টাডি গ্রুপগুলো আছে, এএসজি বলো বা আমার ক্যাটালিস্ট বলো, এই গ্রুপগুলোতে পোস্ট করলে একটা দুইটার বেশি রিয়েক্ট হয় না। মানে মানে ফেসবুকের রিচের অবস্থা এত বাজে হয়েছে, এখন ফেসবুকে আমি পোস্টও করতে পারি না। মানে আইডির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আইডি রেকমেন্ডেশন অফ করে রাখছে। একটা স্ট্রাইক খেয়েছিলাম যে আসিয়া, মাঝখানে আমাদের ছোট বোন আসিয়াকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, ওইখানে কিছু গাইডলাইন মনে হয় আমি মানি নেই। তারপরে আচ্ছা, ওকে ওকে, সো চলো আমরা স্টার্ট করি তাহলে। হ্যাঁ, মোটামুটি সবাই আইসা পড়ছে। সো পরিমাণগত রসায়নের যদি ব্যাকগ্রাউন্ডটা বলি তোমাদের, পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইজি একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে যদি দুইটা প্রশ্ন আসে দুইটাই তুমি পারবা। আর আমাদের টোটাল কয়টা ক্লাস বরাদ্দ এই চ্যাপ্টারের জন্য? 3টা ক্লাস বরাদ্দ। সো ইজিলি ইনশাল্লাহ আমরা হচ্ছে 3টা ক্লাসে খুব ভালোভাবে এই চ্যাপ্টারগুলো শেষ করতে পারবো। সো আজকে আমরা 2টা টাইপ কভার করব। হ্যাঁ, 2টা টাইপ। একটা হচ্ছে মোল সংখ্যা, এবং মোল সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আসে। সো মোল সংখ্যা নিয়ে ম্যাক্সিমামই এমসিকিউ আসবে, বুঝতে পারছো? সো বোর্ডের যে এমসিকিউগুলো আছে মোল সংখ্যার, এগুলো আমি কভার করাই দিব। আর হচ্ছে ঘনমাত্রা নির্ণয় আরেকটা টাইপ আছে আমাদের। ঘনমাত্রা নির্ণয়। সো এই 2টা টাইপ আমরা আজকে কভার করব। সো ঘনমাত্রা নির্ণয় টাইপটা থেকে সিকিউ আসে, প্রত্যেকটা সিকিউর যে গ নাম্বার প্রশ্নটা আছে, গ নাম্বার, সো গ নাম্বারটা তোমার দেখবা ঘনমাত্রা নির্ণয় থেকে আসতেছে। সো আমাদের গোল থাকবে আমরা কিভাবে কম্প্যাক্টভাবে সুন্দরভাবে শেষ করতে পারি। তো সবাই রেডি? আমরা শুরু করতে পারি। ওকে, আমরা শুরু করতে পারি। এই ব্রাদার, আরেকটা কলম আছে, ওই কলমটা দিও। এটা না, আরেকটা আছে। সো আমরা স্টার্ট করতেছি কিছু বেসিক থিওরি দিয়ে। চলো আমরা কিছু থিওরি দিয়ে স্টার্ট করি। ওকে, এইটা না, এটাও না, আরেকটা আছে। আমরা কিছু থিওরি দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে মোল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ,
মোল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। সো মোল সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাই তো? মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? n দ্বারা। মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। সো একটু খেয়াল করো, মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। সো n যখনই মাথায় আসে আমাদের একটা সূত্র মাথায় আসে না, n ইকুয়াল টু কি জানি আমরা? w/m। আমরা কি জানি? n ইকুয়াল টু w/m কিনা? ইয়েস অর নট? সবাই একটু বইলো। সো w কি? w হচ্ছে প্রশ্নে যে ভরটা দেওয়া থাকবে, প্রদত্ত ভর। আর mটা কি? mটা হচ্ছে আমরা জানি আণবিক ভর। সো এই আণবিক ভরটা কিন্তু দেওয়া থাকবে না। আণবিক ভর বা মোলার ভর যে যাই বলি না কেন, আণবিক ভর কিন্তু দেওয়া থাকবে না। আমাদের প্রদত্ত ভরগুলো প্রশ্নে দেওয়া থাকতে পারে, বা কখনো কখনো প্রশ্নে এই প্রদত্ত ভরটা বের করতে বলতে পারে। মানে তুমি ধরো 5 গ্রাম চিনি নিছো, চিনির তো একটা সংকেত আছে, তাই না? তো 5 গ্রাম চিনি নিছি, তাহলে এই যে 5 গ্রাম, এটা কি ডাব্লিউ হবে না এম হবে বলো তো? এটাকে আমরা কি বলবো? এই যে 5 গ্রাম চিনি নিয়েছি, সো 5 গ্রামটাকে আমরা কি বলবো? ডাব্লিউ বলবো। সেই জিনিসটাই কনফিউজড হবে না, একদম সিম্পল বেসিক। সো তারপর দেখো, আমাদের যদি বলা হয়, দেখো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এক্স বাই এন এ। সো দেখো এন এটা কি? এন এটা হচ্ছে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা। খেয়াল করো এন এটা কি? ওই চশমাটা নিয়ে আসো তো ব্রাদার। এন এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। হ্যাঁ, অ্যাভোগাড্রোস নাম্বার। এন এটা কি? এন এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। বুঝতে পারছো? অ্যাভোগাড্রোস সংখ্যা। সো অ্যাভোগাড্রোস নাম্বার আমরা সবাই জানি কত বলো তো? 6.023 ইন্টু 10⁻23, তাই না? অ্যাভোগাড্রো নাম্বারটা কত? 6.023 ইন্টু 10⁻23। আর এক্সটা কি কি হইতে পারে? দেখো এক্স কিন্তু অনেকগুলো হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অণুর সংখ্যা হইতে পারে, তাই তো? তারপর এটা কি হইতে পারে? পরমাণুর সংখ্যা হইতে পারে। তারপর এটা আয়নের সংখ্যা হইতে পারে। ইয়েস অর নট? লেটার অন অনেক কিছু হইতে পারে। সো অণু, পরমাণু, আয়ন। সো এখন তোমাকে যদি বলা হয়, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিড এটা কি অণু না পরমাণু বলো তো? সবাই একটু বলো, সালফিউরিক অ্যাসিড এটা কি অণু না পরমাণু? এটা অণু, সালফিউরিক অ্যাসিডটা অণু, আমরা সবাই জানি। ইয়েস অর নট? এইখানে অণু আছে আমি বলতে পারবো একটা, তাই না? আচ্ছা পরমাণু কয়টা আছে তোমরা একটু গুনে বলো তো? পরমাণু কয়টা আছে? এটার পরমাণু কয়টা? সবাই একটু বলো। পরমাণু কয়টা আছে? পরমাণু আছে 7টা। 4টা অক্সিজেন পরমাণু, একটা সালফার, 2টা হাইড্রোজেন। সো আমরা আলাদা আলাদাভাবে লিখি, হাইড্রোজেন কয়টা? 2টা। সালফার কয়টা? 1টা। অক্সিজেন কয়টা? 4টা। টোটাল কত? টোটাল 7টা পরমাণু, তাই না? সো এইখান থেকে প্রশ্ন কিন্তু অনেকভাবে করে, তাই না? প্রশ্নগুলো অনেকভাবে করে না? বলতে পারে না সালফিউরিক অ্যাসিডে, বলতে পারে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? বলতে পারে কিনা বলো তো? তোমাকে বলতে পারে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? তারপর তোমাকে কিন্তু বলতে পারে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? বলতে পারে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? তারপর 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? সব কিন্তু বলতে পারে। সো বিভিন্ন বিভিন্ন প্রশ্ন কিন্তু করতে পারে। সো এইখানে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা। সো যখন অণুর সংখ্যা হবে, অণুর সংখ্যার সময় তো এখানে কিছু গুণ করা লাগবে না, বাট পরমাণুর সংখ্যা আসলেই যতগুলো পরমাণু এই সূত্রটাকে গুণ করব আমরা। আচ্ছা, তারপর আয়তনের প্রশ্নে দেখো VSTP, এসটিপিতে আয়তন কত বলো তো? 22.4 লিটার না? এসটিপিতে আয়তন 22.4 লিটার। সো যখনই VSTP অর্থাৎ কোনো আয়তন চাবে, বলবে এসটিপিতে আয়তন নির্ণয় করো, তো তখন 22.4 লিটার দিয়ে ভাগ করব। আচ্ছা তোমাকে যদি বলা হয় VSATP, তোমাকে যদি বলা হয় VSATP, তাহলে তুমি কত দিয়ে ভাগ করবা? কত দিয়ে ভাগ করবা? আজিজুল বলছে 22.789, না 22.789 না, এটা হচ্ছে 24.789 লিটার। বুঝা গেছে? যখন বলবে এসটিপি
তখন 22.789। যখন বলবে এসএটিপি তো তখন কি হবে 24.789 লিটার। ক্লিয়ার? ক্লিয়ার? এই ব্রাদার ফেসবুকের কমেন্টগুলো আসে না, একটু দেখো তো। তারপর দেখো আমরা একটা সূত্র পড়ছি না পরিবেশ রসায়নে, আদর্শ গ্যাসের সূত্র মনে আছে? পিভি ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাসের সূত্রগুলো পড়ছি কিনা? ইয়েস অর নট? আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে মোল সংখ্যা এন ইকুয়াল টু আমরা কি বলতে পারি? পিভি ডিভাইডেড বাই আরটি বলতে পারি কিনা বলো তো? পিভি ডিভাইডেড বাই আরটি, ইয়েস অর নট? আচ্ছা আবার দেখো আমরা মোল সংখ্যার আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে আয়তন ইন্টু ঘনমাত্রা। মনে পড়ে তোমাদের? মোল সংখ্যার আরেকটা সূত্র আমরা কি জানি? আয়তন ইন্টু ঘনমাত্রা, অর্থাৎ ভি ইন লিটার ইন্টু আমরা কি করব? ঘনমাত্রাকে কি দিয়ে প্রকাশ করি? এস। ভি ইন লিটার কেন বললাম দেখো, এটা কিন্তু সবাই ভুল করো। মিলিলিটার থাকলেও, ঠিক আছে, মিলিলিটার থাকলেও তোমরা অনেক সময় ভিএস বসায় দাও, বাট মিলিলিটার থাকলে কিন্তু ওই সূত্রটা তোমার কাজ হবে না। এইটা মিলিলিটার যদি প্রশ্নে দেওয়া থাকে তোমাকে কিসে কনভার্ট করে নিতে হবে বলো তো? প্রশ্নে যদি মিলিলিটার থাকে তোমাকে কিসে কনভার্ট করে নিতে হবে ভাইকে একটু বলো? লিটারে। সো এই জিনিসটা একটা নোট লিখে রাখো যে আয়তনটা অবশ্যই লিটার এককে থাকতে হবে। এখানে একটা নোট লেখো, আয়তন অবশ্যই লিটার এককে নিতে হবে। ডান? আয়তন অবশ্যই লিটার এককে নিতে হবে। ইয়েস অর নট? ডান সবাই? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো এখন একটু খেয়াল করো, এসটিপি আর এসএটিপি এই দুটোর পার্থক্য আমরা জানি বলো তো? এসটিপি আর এসএটিপি, এসটিপি মানে কি বলো তো? এসটিপিতে তাপমাত্রা কত? এসটিপির পূর্ণরূপ তো জানি আমরা, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এটার তাপমাত্রা কত বলো তো? কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এসটিপিতে তাপমাত্রাটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর যদি প্রশ্নে কখনো বলে কক্ষ তাপমাত্রা, একটু বুঝো, প্রশ্নে যদি কখনো আমাদের বলে এটা কক্ষ তাপমাত্রা মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, কক্ষ তাপমাত্রা যদি বলে তাহলে এসএটিপি, তাই না? কক্ষ তাপমাত্রাটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস। সো এখন স্যার দেখেন এই যে এই পেজটা লেখা হয়েছে কিনা সবার? এই পেজের সূত্রগুলা সবার মনে থাকবে কিনা বলো? এই পেজটা লেখা হয়েছে কিনা? এই পেজের সূত্রগুলা সবার মনে থাকবে কিনা ভাইকে একটু বলো। তাইলে আমরা বলবো হচ্ছে আমরা যে কোনো প্রশ্ন, যে কোনো ম্যাথ, এই যে এই সিরিজটা যদি কয়েকবার পড়ি তাইলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের যে প্রশ্নগুলো আছে এটা কয়েকভাবে সলভ করা যায়। সো তার আগে একটু খেয়াল করো, প্রশ্নগুলো পারার আগে তোমার কিছু জিনিসের ভর, কিছু যৌগের ভর, পারমাণবিক ভর তোমার জানা লাগবে, কিছু মৌলের পারমাণবিক ভর লাগবে। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। সো একটু খেয়াল করো। সো তোমাকে যদি বলা হয় সোডিয়ামের ভর কত, তোমরা আমাকে একটু বলো। সোডিয়াম 23, নাইস। আচ্ছা তোমাকে যদি বলা হয় সালফার, বলো তো সালফার 32, নাইস। তোমাকে যদি বলা হয় ক্লোরিন, বলেন তো ক্লোরিন 35.5। এগুলো কিন্তু গ্রাম এককে, হ্যাঁ, সবগুলোই গ্রাম পার মোল। সো আমরা গ্রাম দিয়েই বলি। পটাশিয়াম কত? পটাশিয়াম স্যার, পটাশিয়াম 39, নাইস, গ্রেট। আচ্ছা ক্যালসিয়াম কি 40, ইয়েস অর নট? 40। আচ্ছা তোমাকে যদি বলা হয় ক্রোমিয়াম, বলো ক্রোমিয়াম 52। ম্যাঙ্গানিজ কত হবে বলো? ম্যাঙ্গানিজ, আচ্ছা ম্যাঙ্গানিজ 55, সমস্যা নেই। আয়রন স্যার, আয়রন 55.85 বা 56ও বলতে পারো। আচ্ছা তোমাকে যদি বলা হয় নিকেল,
তোমাকে যদি বলা হয় নিকেল, নিকেল লাগবে না, কপার আর জিঙ্ক। কপার আর জিঙ্ক বলেন, কপার কত, জিঙ্ক কত? কপার 63.5, হ্যাঁ। জিঙ্ক কত? জিঙ্ক 65.4, জিঙ্ক কত? 65.4, তাই না? 65ও বলতে পারো, 65.4ও বলতে পারো। সিলভার, সিলভার সবাই, সিলভার কত হবে? 108, নাইস, 108। সিলভার কত? 108। আচ্ছা, তোমাকে যদি বলা হয় আয়োডিন, আয়োডিন কত? 127, নাইস, গ্রেট। তোমাকে যদি বলা হয় গোল্ড, গোল্ড, গোল্ড কত? গোল্ড 197, গ্রেট। আর ফাইনালি তোমাকে যদি বলা হয় মার্কারি, মার্কারি কত? মার্কারি কত? 200, গ্রেট। সো এই কয়েকটা মনে রাখতে পারবা কিনা বলো? স্যার এই কয়েকটা মনে রাখতে পারবা? এই কয়েকটা মনে রাখতে পারবেন? ইয়েস, ওকে, নাইস। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি পরের পেজেও দিয়ে রাখছি সবগুলা, যেগুলো করাইনি ওইগুলো একটু দেখে রাখো, হ্যাঁ। ডান, লেখছো তো সবাই? আচ্ছা, এই অবস্থা কেন এগুলোর? হ্যাঁ, এটা এটা কে আনছে? কি অবস্থা এগুলোর? আচ্ছা আসো, প্রশ্নে আসি আমরা, হ্যাঁ। প্রশ্নে রেডি তোমরা? রেডি? এই টাইট্রেশন তো আজকে পড়াবো না ভাই, টাইট্রেশন হচ্ছে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে পড়াবো টাইট্রেশন, লাস্ট ক্লাসে টাইট্রেশন, ওকে, লাস্ট ক্লাসে টাইট্রেশন। আচ্ছা একটু খেয়াল করো, প্রমাণ অবস্থায় 10 লিটার, দেখো কি বলছে, প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা মানে কি? আদর্শ অবস্থা, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত? কি চাইছে? অণুর সংখ্যা। সো দেখো, তোমাকে দুইটা সূত্র এখানে মিক্স করতে হবে। দেখো আমরা সূত্রটা কি জানি? n = VSTP / 22.4। এই সূত্র সমান সমান অণুর সংখ্যা x / অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝছো? এই দুইটা সূত্র দিয়ে করতে হবে, কারণ দুইটাই তো মোল সংখ্যা বুঝাচ্ছে, একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। সো এসটিপি তে আয়তন কত বলছে? 10 লিটার বসাইছি, 22.4 নিচে বসাইছি, ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যাটা বসাই দেয় 6.02 × 10⁻23। তাইলে কি পেয়ে যাব? অণুর সংখ্যা পেয়ে যাব না, x। সো এখন ক্যালকুলেটরে বসাও, কত আসে? ক্যালকুলেটরটা দাও, ক্যালকুলেটরে বসাও। দেখো 10 × অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই 22.4, কত আসে? 2.68 বা 2.69 × 10⁻23, 10⁻23। এটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা আছে, দেখো তো, 2.689 × 10⁻23, অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার। অ্যান্সারটা কি? বি নাম্বারটা, রাইট? মিলছে সবার? মিলছে? আচ্ছা, যারা বুঝো নাই, কিছু কিছু পোলাবেন বলতেছে ভাই কোয়েশ্চেন দেখে কিভাবে সূত্র বুঝবো। দেখো এক জায়গায় কি আছে? আয়তন, ভালোভাবে বুঝো। এক জায়গায় কি আছে? আয়তন, আরেক জায়গায় কি আছে? অণুর সংখ্যা। সে তোমাকে আয়তনের সূত্র পিক করতে হবে আর অণুর সংখ্যার সূত্রটা পিক করতে হবে, যেটা বুঝাইছি তোমাদের। দেখো এখানে সূত্র 4টা আছে না? দেখো আয়তন আর অণুর সংখ্যা, এই দুইটা সূত্র পিক করছি, দুইটাই কি? মূল সংখ্যা। এখন দেখো অণুর সংখ্যা কি? x। আর এটা কেন নিলাম না? এসএটিপি কেন নিলাম না? কারণ এটা তো কক্ষ তাপমাত্রায় বলে নাই, প্রমাণ অবস্থায় বলছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা এবং চাপ। বুঝছি স্যার? বুঝছি? ওকে, ডান। সো যাদের ভিডিও আটকে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, তাদের ধরে নিতে হবে যে তোমাদের একটু নেটে একটু দুর্বলতা আছে, হ্যাঁ। বাকিদের সবার ঠিক আছে না ভাইয়া? বাকিদের সবার ঠিক আছে কিনা ভাইয়াকে একটু বইলো, অল ক্লিয়ার। তারপর দেখো অর্ধমোল, দেখো এখানে মোল সংখ্যাটা বলে দিচ্ছে। অর্ধমোল মানে কি? হাফ বা 0.5 মোল।
এটা তো বুঝতে হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কার পরমাণুর সংখ্যা? অক্সিজেন। আগে চিন্তা হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু কয়টা আছে? অক্সিজেন পরমাণু 2টা আছে, তাই না? কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। সো অক্সিজেন পরমাণুর সংখ্যা, এখন মোল সংখ্যা দিয়ে দিচ্ছে n = x বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এই সূত্রই তো আমরা বসাবো, ঠিক আছে? তারপর দেখো অক্সিজেন পরমাণুর সংখ্যাটা যেটা বের হবে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত বলো তো? যেটাই হবে সেটা 2 দ্বারা গুণ করতে হবে, বুঝে গেছে? ধরো আগে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা বের করি, x = n × অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে আমরা কি করব? এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, ঠিক আছে? এটাকে কি করব? আমরা 2 দ্বারা গুণ করব, বুঝতে পারছো? 2 দ্বারা গুণ করব। তাহলে দেখো হাফ ইন্টু 6.02 × 10⁻23 × 2। তাহলে দেখো এই 2 কি চলে গেল, তাহলে কত? অ্যাভোগাড্রো সংখ্যক। হাফ মোলে কতগুলো আছে অ্যাভোগাড্রো সংখ্যক? ক্লিয়ার সবাই? অ্যান্সার কি? ডি নাম্বারটা। ওকে, এগুলো ছোট ছোট ম্যাথ, সহজ ম্যাথ, দেখছো? কঠিন কিছু কিন্তু আসতেছে না। তারপর দেখো প্রমাণ অবস্থায় 10 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত? ভালোভাবে বুঝো, 10 সেন্টিমিটার কিউব। তো অনেকে এই যে সেন্টিমিটার কিউব দেখে ভয় পেয়ে যাও। দেখো সেন্টিমিটার কিউব আমরা পরিমেশ রসায়নে পড়ছি, সেন্টিমিটার কিউব মানে কি? সিসি বা কিউবিক সেন্টিমিটার। আমরা পড়ছিলাম না 1 সিসি = 1 মিলিলিটার। তাইলে এইখানে 10 সিসি 10 সেন্টিমিটার কিউব মানে কি? 10 মিলিলিটার। এটাকে যদি লিটারে কনভার্ট করি, ঠিক আছে? লিটারে যেহেতু কনভার্ট করতে হবে, আমাদের সূত্র লিটারে 10 × 10⁻³ লিটার, মানে 1000 দিয়ে ভাগ করছি। ব্যাপারটা বুঝছো? লিটারে কেন নিলাম? কারণ আমার সূত্র লিটারে। এখন তো প্রমাণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের ভর কত? এত মিলিলিটার। তো ভর যখন বের করব, ভরের সূত্র কি? W/m। আর প্রমাণ অবস্থায় যেহেতু বলছে VSTP / 22.4 লিটার। বুঝছো সূত্রটা? সূত্র বসানো বুঝছো? এখন তোমাকে বলছে ভর কত, W কত, তাহলে VSTP / 22.4 ইন্টু ভর কত আমাদের? ভর হচ্ছে m, আণবিক ভর। তা STP-তে কত? 10 × 10⁻³ লিটার বসাইছি, সূত্রের 22.4 বসাইছি। আর আণবিক ভর কত? অ্যামোনিয়ার আণবিক ভর তো 17। ইয়েস অর নট? বুঝছো? তাহলে আমরা যদি দেখি 10⁻³ × 17 / 22.4 কত আসে? 7.58 × 10⁻³ 7.589 × 10⁻³ তা আছে 7.589 × 10⁻³ গ্রাম। ডি নাম্বারটা। বুঝতেছি আমরা, বুঝতেছি। কঠিন লাগতেছে? দেখো এগুলো কিন্তু একদম রিসেন্ট ইয়ারের প্রশ্ন এবং এই ধাঁচের প্রশ্নগুলাই পরীক্ষায় আসে। তারপর দেখো একটি অক্সিজেন পরমাণুর ভর কত? এই টাইপের প্রশ্নগুলো অনেকে কনফিউজড হয়ে যায়। দেখো কি বলছে, একটি অক্সিজেন পরমাণুর ভর কত? আমরা জানি 1 মোল অক্সিজেন পরমাণু, তাই না? পরমাণু, ঠিক আছে? মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23T। তাহলে আমরা অক্সিজেন পরমাণুর ভর যেটা বুঝি, দেখো এটা অক্সিজেন অণু হয়ে গেছে, অক্সিজেন পরমাণুর ভর যেটা বুঝি মানে অ্যাভোগাড্রো সংখ্যক এতটি পরমাণুর ভর 16 গ্রাম। বুঝছো? এটা বুঝি আমরা, বেসিকটা বুঝো। তাই তোমার বলছে একটা পরমাণুর ভর কত? 16 বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। বুঝে গেছে? তো 16কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 2.66 × 10⁻23 এত গ্রাম আছে। এই যে এই নাম্বারটা 2.66 × 10⁻23। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ইজি লাগতেছে? সো একটা সূত্র যদি পড়ো এই টাইপের মোল সংখ্যা রিলেটেড, যতগুলো এমসিকিউ আসবে তোমার সবগুলাই পারবা তুমি।
আচ্ছা, একটা মাল্টিপল প্রশ্ন পড়ি, হ্যাঁ, সেটা হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের অর্থ কি? 32 গ্রাম অর্থ মানে 1 মোল অক্সিজেন, আমরা জানি। প্রমাণ অবস্থায় এটা কি ঠিক বলো তো? 24.8 লিটার আয়তন। এটা রাইট অর রং? এটা ভুল। অ্যাভোগাড্রো সংখ্যার সমানুনু, হ্যাঁ ঠিক আছে বলতে পারি। তাহলে 1 আর 3 সঠিক না, অর্থাৎ সি নাম্বারটা সঠিক। 1 আর 3 সঠিক। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আসবে কিছু রাসায়নিক গণনা ভিত্তিক। তো তার আগে আমি তোমাদেরকে কিছু রিঅ্যাকশন পড়ায় নিব, হ্যাঁ, কিছু রিঅ্যাকশন পড়ায় নিব। ওকে, কিছু রিঅ্যাকশন দেখো, যে রিঅ্যাকশনগুলো আমাদের লাগবে। সো আগে আসো যেগুলোতে হচ্ছে কার্বনেট আছে। লেটসে লেখো কিছু বিক্রিয়া আগে পড়ায় নিই। কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। হেডিংটা দিছ? কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা এখন দেখব। ওকে, ক্লিয়ার? কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা দেখব, হ্যাঁ। সো এখন আসো সো আমরা যদি দেখি ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি হিট দেওয়া হয় কি হবে বলো তো? যখনই কার্বনেট থাকবে, মনে রাখবা, যখনই কার্বনেট থাকবে এইখানে হিট দিলে বা এটাকে ভাঙলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবেই। বুঝতে পারছো? ওকে, কার্বন ডাইঅক্সাইড আর পানি হবেই। সো একটু মনে রাখবা যে এইখানে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, পানি হয়ে গেল, তো বাদ থাকে কি? ক্যালসিয়াম অক্সাইড থাকে। বুঝে গেছে? সো এখানে ক্যালসিয়াম অক্সাইড দরকার নেই, হ্যাঁ ক্যালসিয়াম, এখানে পানি হবে না। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বুঝে গেছে? ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে তোমার যদি HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হিট যদি দেই তাহলে কি হবে মনে রাখবা? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ওকে, তো তোমার যদি এখন দিয়ে দেয় লিথিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, লিথিয়াম বাইকার্বনেট, লেটস সে লিথিয়াম বাইকার্বনেট, তাহলে কি কি তৈরি হবে বলো তো? লিথিয়াম বাইকার্বনেট দিয়ে দিলে কি তৈরি হবে বলো? কি কি তৈরি হবে? লিথিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। কি হবে? লিথিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। সো এইখানে একটু সমতাকরণ করা লাগবে, একটু খেয়াল করো। এইখানে লিথিয়াম 2টা, এইখানে লিথিয়াম 1টা। আবার একটু খেয়াল করো, এইখানে কার্বন 1টা, এইখানে কার্বন 1টা, এখানে হাইড্রোজেন 2টা, আবার এখানে হাইড্রোজেন 1টা। সো এইখানে হাইড্রোজেনের জন্য 2 যদি দেই আমরা, একটু খেয়াল করো, হাইড্রোজেনের জন্য দিলাম 2, ঠিক আছে? তাহলে 2টা লিথিয়াম হইলো, 2টা হাইড্রোজেন হইলো, কার্বন 2টা হয়ে গেল। অক্সিজেন কয়টা হয়েছে? 6টা। সো এইখানে যদি আবার 2 দেই তাহলে দেখো মিলে যায়। দেখো অক্সিজেন 1 1 2টা, কার্বন 4টা, ঠিক আছে? তো টোটাল কার্বন 6টা, সরি অক্সিজেন 6টা। দেখো 1 2 দুগুণে 4 আর 1 4 আর 1 5 আর 1 6, 6টা অক্সিজেন পাইছি, 3 দুগুণে 6। কার্বন 2টা আছে, দেখো কার্বন 2টা, এখানেও কার্বন 2টা। সো লিথিয়াম 2টা আর হাইড্রোজেন 2টা, ক্লিয়ার? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো আইসা পড়ে। তারপর দেখো পটাশিয়াম ক্লোরেট, এটাকে যদি হিট দিই, লেটস সে KClO3, পটাশিয়াম ক্লোরেট, এটাকে হিট দিলে কি হবে বলো তো? ও, এটাও সমতাকরণ করি নাই আমরা, হ্যাঁ। আচ্ছা, ক্লোরিন 2টা আছে, হাইড্রোজেন 2টা আছে, এখানে 2 দিয়ে দাও, তাইলেই হয়ে গেছে, সব কিছু মিলে যাবে, হ্যাঁ। পটাশিয়াম ক্লোরাইডকে হিট দিলে, হ্যাঁ, তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড প্লাস কি হবে?
অক্সিজেন হবে। এটা সমতাকরণটাও ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝো। এটা সমতাকরণটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা। এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। সো এখন আমি যদি এখানে 2 দিই তাহলে কয়টা হয়ে যাবে? 6টা। তাহলে এখানে কি দিব? 3 দিব। 3 দুগুণে 6। আর এইখানে যেহেতু 2 দিছে এইখানেও 2 দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই সমতাকরণটা ইম্পর্টেন্ট। আর কি আছে ইম্পর্টেন্টের ভিতরে? অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া। দেখো এটাও ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে কি হবে বলো? অ্যামোনিয়ার যদি দহন করি আমরা, কি তৈরি হবে স্যার? অ্যামোনিয়ার দহন। অ্যামোনিয়ার দহনে কি তৈরি হবে স্যার বলেন? কি হবে? NO প্লাস H2O, মনে রাখবা। কি তৈরি হবে? অ্যামোনিয়ার দহনে NO প্লাস H2O। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন এটাকে সমতাকরণ করো। আমি একটা হিন্টস দিয়ে দেই, বাসায় মিলাবা। আমি এইভাবে মনে রাখতাম 4 5 4 6, বুঝে গেছে? নাহলে মিলবে না, দেখবা। ওকে, 4 5 4 6, ক্লিয়ার? 4 5 4 6। আর কিছু ইম্পর্টেন্ট আছে কিনা দেখি তোমাদের জন্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট দেখাই দিই, মিথেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া। কারণ এই বিক্রিয়াগুলো কেন লাগবে? এই বিক্রিয়াগুলো ছাড়া সামনের অঙ্কগুলো করতে পারবে না। মিথেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া কি তৈরি হবে বলো তো? বলো। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ওকে, স্যার একটু সমতাকরণ করে ফেলবা, দেখবা এখানে অক্সিজেনে 2, পানিতে 2। তো এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারবা তো? এই বিক্রিয়াগুলা বাসায় প্র্যাকটিস করতে পারবা না? এই বিক্রিয়াগুলো ভাইয়েরা, এই বিক্রিয়াগুলোকে বাসায় প্র্যাকটিস করতে পারবো আমরা? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। ওকে, ডান। এখন আসো, এখন আসো আমরা একটু সামনে যাই। দেখো বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? ভালোভাবে বুঝো। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে আমরা কি পাই? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটাই তো আমরা পাই ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে। এখন ব্যাপারটা একটু বুঝো, ব্যাপারটা একটু বুঝো। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100 গ্রাম, আমরা সবাই জানি। এখন বলছে তাপীয় বিয়োজন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 100 গ্রাম থেকে কতটুকু পাই আমরা? কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম, তাই না? এখন বলছে 50 গ্রাম থেকে কতটুকু পাই? 100 গ্রাম থেকে যদি 44 গ্রাম পাই, 50 গ্রাম থেকে কত পাবো? 44 × 50 ডিভাইডেড বাই 100 কিনা ঐকিক নিয়মে? ইয়েস অর নট? তো এখন যদি কাটাকাটি করি, 50 × 50, 50 দুগুণে 100, 44কে 2 দ্বারা ভাগ করলে 22 গ্রাম। অ্যান্সার কি? বি নাম্বারটা না? একদম ইজি একটা অঙ্ক দিয়ে শুরু করলাম, বুঝছেন স্যার? বুঝছেন? একদম ইজি একটা দিয়ে শুরু করলাম। পরেরটা যদি দেখি, এসটিপিতে 2 মল ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত লিটার? এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। বিক্রিয়াটা তো আমাদের লাগবে। আর সমতাকরণ করলে কি হবে? HCl এ কি হবে? 2 হবে। ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম একটা আছে, ক্লোরিন 2টা আছে, 2টা হয়ে গেছে। কার্বন একটা, অক্সিজেন 3টা, অক্সিজেন 2 আর 1 3 হয়ে গেছে, সব ঠিকঠাক। এখন বলছে 2 মল ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এখন দেখো 1 মল ক্যালসিয়াম কার্বনেট থেকে, একটু ভালোভাবে বুঝো, 1 মল ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাই আমরা? 22.4 লিটার না? তাহলে 2 মল থেকে কত পাবো বলো তো? 22.4 × 2 ডিভাইডেড বাই 1, তাহলে কত? 44.8 লিটার কিনা স্যার? ইয়েস অর নট? কত পাবো? ডি নাম্বারটা। তাহলে বুঝতে পারছি তো এই বিক্রিয়াটায় কোন বেসিকটা ইম্পর্টেন্ট, কোন বেসিকটা ইম্পর্টেন্ট? এইখানে আমার মেইন বেসিকটাই দরকার হচ্ছে
কিসের বেসিক স্যার? বিক্রিয়াটা বুঝতে পারতেছি কিনা আমরা, ঠিক আছে? ওকে, মিথেন প্লাস ওজনের বিক্রিয়া করাই নেই ভাইয়া, অক্সিজেনের বিক্রিয়া করাইছি। মাহমুদা আক্তার মিতা, আগের ম্যাটটা একটু দেখান ভাইয়া, দেখো আগেরটা, একদম সিম্পল পানি ভাত অঙ্কগুলো করাচ্ছি, কঠিন কোনোটাই যায়নি, একদম পানি ভাতগুলো করাচ্ছি। ওকে, এটা ডান, দুইটা ডান, হ্যাঁ একদম পানি ভাত, এই বোর্ডে যে স্ট্যান্ডার্ড আসে সেই স্ট্যান্ডার্ডে। তারপর দেখো পার্সেন্টেজ, এই জিনিসগুলো দেখলে সবাই ভয় পেয়ে যায়। দেখো এখন 9.5% W/W বিশুদ্ধ চুনা পাথরের 120 গ্রাম নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়? ভালোভাবে বুঝো কি বলছে। 9.5% বিশুদ্ধ চুনা পাথরের 120 গ্রাম নিয়ে, এই প্রশ্নটা আগে তোমরা তুলো, খাতায় তুলো, 1 মিনিট সময় দিলাম, খাতায় তুলো, এই প্রশ্নটা খাতায় তুলো। খাতায় তুললো তোমরা সবাই, খাতায় তুলতেছ সবাই? লেখা শেষ হইলে ডান বইলো। লেখছো? ডান ডান ডান, নাইস। সো ব্যাপারটা একটু দেখো, 9.5% চুনা পাথর মানে কি একটু খেয়াল করো। 100 গ্রামে কত আছে? 100 গ্রামে আছে 9.5 গ্রাম। এই নোমান প্রশ্নটা চেক করো তো, এটা কি 9.5 না 95 হবে? হ্যাঁ আচ্ছা, এটা একটু কারেকশন করে নি, এটা কিন্তু 95% হবে, হ্যাঁ 95%, কারণ এত কম তো দিবে না, এত অবিশুদ্ধ দিবে না তো, বুঝো নাই এটা তো, ঠিক আছে? 100 গ্রামে আছে 95 গ্রাম, বুঝতে পারছো? চুনা পাথরের কত গ্রাম নিচ্ছে? 120 গ্রাম। 120 গ্রামে কতটুকু আছে বলো তো? 95 × 120 ডিভাইডেড বাই 100, তাহলে কত হয়? ক্যালকুলেটরটা দাও তো ভাইয়া। আহারে নোমান, বিয়ের বয়স হয়ে গেছে তোমার। সো 95 × 120 ডিভাইডেড বাই 100, তাহলে কত আছে? 114, 114 গ্রাম, বুঝে গেছে? 114 গ্রাম, বুঝছো? তাহলে এই 114 গ্রাম সে কি করছে? মনে করো চুনা পাথর ইউজ করছে, মানে 100 চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছে। তা এখন বুঝছো এটা কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ। সো HCl এ দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাই না? সো এখন ব্যাপারটা একটু চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সো এখানে জাস্ট 2 হবে। সো 100 গ্রামে কত লিটার? 100 গ্রামে পাই আমরা হচ্ছে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, তাই না? সো এখন আমাদের বলছে 114 গ্রামে কতটুকু পাই? 114 গ্রামে 22.4 × 114 ডিভাইডেড বাই 100, এত লিটার, একদম সোজা সাপটা জিনিস। সো আমরা কি বলবো? 22.4 × 114 ভাগ 100, তো 25 আমরা কি বলবো? 25.536। সো অ্যান্সার কি? ডি নাম্বারটা না, 25.55। বুঝে গেছে ব্যাপারটা? বুঝে গেছে? ম্যাথটা বুঝছি সবাই? ম্যাথটা বুঝছি সবাই? ওকে, দিনাজপুর বোর্ড, হ্যাঁ এটা সতর্ক থেকে, হ্যাঁ সতর্ক থেকে দিনাজপুর বোর্ড। আচ্ছা আসো পরেরটাই যাই। দেখো একটি চুনা পাথর খণ্ডের ভর 250 গ্রাম, এই ম্যাথটাও তুলো। একে উচ্চ তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করলে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ঠিক আছে? চুনা পাথরের নমুনাতে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা কত ভাগ, পরিমাণ শতকরা কত ভাগ, এই প্রশ্নটাও তুলো একটু। তোলা শেষ হলে ডান বইলো। হ্যাঁ
এটা একটু তুলো, এটা একটু তুলো, ইম্পর্টেন্ট বা বড় অঙ্কগুলা ভাইয়া একটু তুলতে বলছি, তুলো তাহলে কাজে আসবে। সো এমসিকিউই কিন্তু আসবে, হ্যাঁ এই টাইপটা থেকে এমসিকিউই আসবে। তোলা শেষ হইলে ডান বলো, তোলা শেষ হইলে ডান বইলো। হ্যাঁ আচ্ছা, মোটামুটি শেষ সবার, ওকে ডান। আমরা অঙ্কটা করে ফেলি। দেখো এখানে শতকরা পরিমাণ চাইছে, হ্যাঁ একটি চুনা পাথর খণ্ডের ভর 250 গ্রাম, এটা সবার শেষে কাজে লাগবে আমাদের। একে উচ্চ তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করলে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? মুখে মুখেও করে ফেলা যায় আর কি, তারপরও আমরা একটু ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিই, তাহলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাই তো? এখন দেখো 100 গ্রাম চুনা পাথর থেকে আমরা পাই 22.4 লিটার। তো এখন বলছে 44.8 লিটার, তো আমি লিখি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। হ্যাঁ তাহলে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড পাই। হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড পাই কত গ্রাম? 100 ইন্টু 44.8 ডিভাইডেড বাই 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড থেকে, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, সরি চুনা পাথর থেকে। তাহলে কত আসে? এটা 200 গ্রাম আসে, দেখবা 200 গ্রাম চুনা পাথর থেকে, বুঝছো? সো এখন আমাদের কাছে কি চাইছে, ব্যাপারটা বুঝছো? আমাদের কাছে চাইছে হচ্ছে এই যে চুনা পাথর যে পাইছো বা ক্যালসিয়াম কার্বনেট তো পাইছো, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাইছো। এখন এই যে 250 গ্রাম চুনা পাথরে শতকরা কত ভাগ ক্যালসিয়াম কার্বনেট আছে? তো তুমি জানো 250 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুক? 200 গ্রাম, তাই না? চুনা পাথরে তো পুরাটাই ক্যালসিয়াম কার্বনেট না, চুনা পাথরের ভিতরে ক্যালসিয়াম কার্বনেট ছাড়া আরো অনেক কিছু আছে। তো আমি পাইলাম এই যে 250 গ্রাম যে ভরের যে খণ্ডটা, এটার ভিতরে ক্যালসিয়াম কার্বনেট আছে 200 গ্রাম। এখন শতকরা মানে কি 100 গ্রাম, আমার যদি 100 গ্রাম চুনা পাথর নিতাম তাহলে 100 গ্রাম চুনা পাথরে কতটুক আছে? সে 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 250। এটা মুখে মুখে করা যেত, শতকরা এককে পার্সেন্টেজে দিবা। সো 200-র সাথে 100 গুণ করলে দেখো 200 গুণ 100 ডিভাইডেড বাই 250 কত হয়? 80%। সো চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? 80%। শেষ বি নাম্বারটা। ওকে ক্লিয়ার? লাস্ট পার্টটা বুঝো নাই, দেখো লাস্ট পার্টটা বুঝো নাই মানে অঙ্কে দুর্বল তুমি, ব্যাপারটা একটু মনোযোগ দাও। কি বলছে? আমার চুনা পাথরের খণ্ড নিচ্ছিলাম 250 গ্রামে, একটা খণ্ড নিচ্ছিলাম, এই খণ্ডের ভিতরে ক্যালসিয়াম কার্বনেট আছে, আরও উপাদান আছে। এখন কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে 250 গ্রামে, এটাই আমি বাইর করছি। তো এটার জন্য কিছু হিন্টস দিয়ে দিছিল আমারে, বলছিল এই যে চুনা পাথরের খণ্ডটা তুমি যদি হিট দাও তাইলে হচ্ছে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তা আমি জানি ইন জেনারেল আমি যদি 100 গ্রাম চুনা পাথরকে হিট দেই বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেই, আমার 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে জিনিসটা যেহেতু উল্টা, পরিমাণ নির্ণয় করতে বলছে, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাই আমি 100 গ্রাম চুনা ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড কই থেকে পাবো আমি? 100 গুণ 44.8 ডিভাইডেড বাই 22.4, এইটা রেজাল্টটা আসে 200 গ্রাম। মানে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আমি যদি 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে এটা পুরাটাই ডাবল কিন্তু। সো এখন আসছে এই যে 250 গ্রাম খণ্ডের ভরের যে আমি খণ্ডটা নিছি, এই খণ্ডের ভিতরে চুনা পাথর কতটুকু আছে বা ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে এই চুনা পাথরটার ভিতরে 200 গ্রাম। এখন বলছে শতকরা কত ভাগ আছে? শতকরা মানেই হচ্ছে 100 গ্রামে। তো তুমি দেখছো 250 গ্রামে আছে তোমার 200 গ্রাম, তাইলে 100 গ্রামে কতটুকু আছে এটা বাইর করছি আমরা, ঐকিক নিয়ম। বুঝছি তো সবাই? বুঝছি? শেষেরটা যে বলছিলা বুঝো নাই, তো তারা বুঝছি তো। এই যে এই টাইপের অঙ্কগুলো তুমি কনফিউজড হবে, এই কারণে এই টাইপের অঙ্কগুলো ভাই টাইম নিয়ে করায় দিচ্ছি। আচ্ছা এটা একটু দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড
ও ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এসটিপিতে 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? দেখো নিজেরা একটু ট্রাই করো, দেখো নিজেরা একটু ট্রাই করো। শুনো, দিবে না যে এমন না, কিন্তু দিয়ে দিবে। হ্যাঁ, দিনকে দিন প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে, আমি আবারও বলতেছি, আগের যুগ শেষ, প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে। সো বিক্রিয়াটা কি তোমরা পারছো? দেখো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড, ভালোভাবে বুঝো, অ্যামোনিয়াম ক্লোরাইড সাথে কি ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কি হবে বলো তো? অ্যামোনিয়া গ্যাস প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখন সমতাকরণ করো, সমতাকরণ করতে হবে, ঠিক আছে? সমতাকরণটা কিভাবে করবা? অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরিন আছে একটা, এখানে ক্লোরিন আছে দুইটা, দিয়ে দিলাম 2, ঠিক আছে? তো নাইট্রোজেন 2টা, এখানে 2 দিয়ে দিলাম, তা হাইড্রোজেন 8টা হয়ে গেছে, 6 2 8 মিলে গেছে। হ্যাঁ, ক্লোরিনও 2টা, ক্যালসিয়াম একটা, সব কিছু মিলে গেছে। এখন বলছে 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? একদম পানিপাত অঙ্ক। ক্যালসিয়াম অক্সাইড কত বলো তো? এটার ভর হচ্ছে 56 গ্রাম, আর এখানে 2 মোল অ্যামোনিয়া, তাহলে 2 × 22.4 লিটার, তাহলে কত? 44.8, তাই না? 44.8, তাহলে 44.8 লিটার অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড লাগবে? 56 গ্রাম। মানে বিক্রিয়াটা পারলেই তুমি হয়ে যাবে। অ্যান্সার কি? ক নাম্বারটা। বুঝছেন স্যার? বিক্রিয়াটা পারলেই তুমি করে ফেলতে পারবা। ওকে, ডান। আচ্ছা, এটা পটাশিয়াম ক্লোরাইড হবে। হ্যাঁ, টাইপিস্ট ভুল করছে। কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যায়? যশোর বোর্ড। হ্যাঁ, সো পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি আমি কি পাবো? পটাশিয়াম ক্লোরাইড, তারপর কি পাবো? প্লাস অক্সিজেন পাবো, তাই না? সো অক্সিজেন কত? এখানে 3টা আছে, 3 দিয়ে দিলাম, এখানে 2, এইখানে 2। সো এখন কি বলছে? কত গ্রাম? 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। তো এটা একটু করো, পটাশিয়াম ক্লোরাইডের ভর কত? 2 মোল। 2 মোল পটাশিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে আমার জানা মতে 249 গ্রাম, আমি যতটুকু জানি। ইয়েস অর নট? 249 গ্রাম না? আর এইখানে 3 × 22.4 লিটার। তাহলে 3 × 22.4 লিটার থেকে পাওয়া যায় 249 গ্রাম থেকে। হ্যাঁ, 3 × 22.4 লিটার পাওয়া যায় 249 গ্রাম থেকে, তাই না? তাইলে আমার বলছে 20 লিটার কই থেকে পাওয়া যাবে? সো 249-এর সাথে 20 গুণ করো, 3 × 22.4 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে রে ভাই? দেখো তো কত আসে, দেখো। 249 হবে না 245 হবে? 245 হবে। ওকে, 245 হবে। তো এইখানেও বসায় দাও, 245 বসাইছি আমরা। স্যার কত আসে দেখো তো স্যার? 245 × 20 ডিভাইডেড বাই 3 × 22.4, তো কত আসে? 72.91, 72.91 এত গ্রাম থেকে আসে। এই যে দেখো ডি নাম্বারটা আছে, ডি নাম্বারটা ক্লিয়ার? সো এই টাইপের যে ম্যাথগুলো, এগুলো হচ্ছে তুমি যদি পারো তাইলে কিন্তু পেয়ে যাবা। সো প্রথম টাইপটা ক্লিয়ার কিনা? আমরা যে মোল সংখ্যার যে টাইপটা করলাম, যা যা প্র্যাকটিস করলাম, ক্লিয়ার? প্রথম টাইপটা ক্লিয়ার। আমরা কি এখন দ্বিতীয় টাইপে যাইতে পারি কিনা? ঘনমাত্রার টাইপে
আমরা কিন্তু বেশিক্ষণ পড়ি নাই, হ্যাঁ, জাস্ট 50 মিনিট পড়ছি, 50 মিনিট পড়ালেখা করলাম। 50 মিনিটে আমাদের কিন্তু প্রথম টাইপ ক্লিয়ার। আমরা আর আধা ঘন্টা পড়বো, আধা ঘন্টা পড়বো ম্যাক্স টু ম্যাক্স। দ্বিতীয় টাইপটা আমরা পড়বো, ওকে? দ্বিতীয় টাইপের জন্য সবাই রেডি? ওকে, দ্বিতীয় টাইপটার জন্য রেডি হয়ে যাও। অ্যান্ড পরিমাণগত রসায়ন দেখবা বাসায় যাই করবা তুমি পারবা। আচ্ছা, তোমাদের পরীক্ষাগুলো যে দাও কেমন হয়? পরীক্ষার নাম্বার কেমন পাও তোমরা? পরীক্ষার নাম্বার কেমন পাও? কে কে কোন জায়গা থেকে আসো একটু বলো তো ভাইরে। পরীক্ষার নাম্বারগুলো তোমরা কেমন পাও, বা কে কে কোন জায়গা থেকে আসো একটু বইলো। আরে মোটামুটি তো জিজ্ঞেস করি নাই, কত পাও? অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসো। আচ্ছা, যশোরের কারা কারা আছো? যশোর, দিনাজপুর, আমার একটু বলো তো। আমাকে অপার ভাই বলতেছিল অ্যাচিভের আরো 1-2টা ব্রাঞ্চ বাড়ানোর কথা। সো এখন কোথায় বাড়াইতে পারি এটাই আমরা টেনশনে আছি। টাঙ্গাইল, যশোর, শেরপুর, হাই বিভিন্ন জায়গা থেকে। ওকে, আসো আমরা আগেই, আস্তে ধীরে দেওয়া যাবে, হ্যাঁ। সো দেখো ঘনমাত্রা, সো ঘনমাত্রা যখনই আসি, ঘনমাত্রার 3টা টার্ম আছে আমাদের মাথায়, তাই না? একটা হচ্ছে মোলারিটি, তাই তো? একটা হচ্ছে মোলালিটি, মাঝখানে একটা আছে নরমালিটি, আরেকটা আছে কি আমাদের মোলালিটি। এই 3টা জিনিস না ভাইয়া? কোনটা কোনটা নিয়ে প্যাচ লাগে তোমাদের বলো তো? কোনটা কোনটা নিয়ে তোমাদের প্যাচ লাগে? মোলারিটি, মোলালিটি, নরমালিটি, কোনটা কোনটা নিয়ে প্যাচ লাগে? বলো। 1 আর 3, 1 আর 3 সবার, ঠিক আছে? দেখো মোলারিটি, মোলারিটি মিন্স কি দেখো, এটা জিনিসটা হচ্ছে, এটা দ্রবণ দ্বারা কল্পনা করি আমরা। দ্রবণ আমরা বলি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, ভালোভাবে বুঝছো, যত মোল দ্রব দ্রবীভূত থাকে। থাকে বুঝছো? আর এটা হচ্ছে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। এটা কি? 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। দুইটা কি সেম জিনিস স্যার একটু বলেন তো? দুইটা সেম জিনিস? কখনোই সেম জিনিস হইতে পারে? কখনোই কিন্তু সেম জিনিস হইতে পারে না। একটা কি, একটা হচ্ছে আমাদের দ্রবণ নিয়ে, মানে দ্রবণ তো বুঝো, একটা দ্রবণ, আমরা গুণগত রসায়ন পড়ছো না? দ্রবণ ইকুয়াল টু দ্রব যোগ দ্রাবক, ইয়েস অর নট? দ্রবণটা কি? দ্রব আর দ্রাবকের মিশ্রণ, ইয়েস অর নট? দ্রব যোগ দ্রাবক। তো একটা হচ্ছে দ্রবণ নিয়ে খেলা, আর একটা হচ্ছে দ্রাবক নিয়ে খেলা, ইয়েস অর নট? সো দুইটা কমপ্লিটলি ডিফারেন্স জিনিস। সো আমরা এই কারণে মোলারিটিটা কি বলি? মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি ইন লিটার, মানে দ্রব বাই দ্রবণ, এটা হচ্ছে মোলারিটি। আর মোলালিটি, মোলালিটিকে আমরা ছোট হাতের এম দ্বারা যদি প্রকাশ করি, ঠিক আছে, এন বাই এম, ঠিক আছে, এন বাই এম, অর্থাৎ দ্রাবকের ভর 1 কেজি দ্রাবকের, বুঝে গেছে? 1 কেজি
দ্রাবকের ভর, বা এটা ছোট হাতের এম দ্বারাও প্রকাশ করি, আর এটা যদি এস এম দ্বারা প্রকাশ করি, মোলারিটি। বুঝা গেছে মেইন পার্থক্যটা? এখন দেখো এটা থেকে তুমি কতগুলো সূত্রে যেতে পারো। এন ইকুয়াল টু তুমি কি জানো, ডাব্লিউ বাই এম, ইয়েস অর নট, আর ভি ইন লিটার। বুঝে গেছে? ভি যদি মিলিলিটারে থাকে, একটু খেয়াল করো, ডাব্লিউ ইন্টু 1000, এম ইন্টু ভি যদি মিলিলিটারে থাকে। বুঝতে পারছো? সো মোলারিটির যে জিনিসটা। এখন আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কোনটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কোনটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। এটা ভালোভাবে বুঝো, একটু ভালোভাবে বুঝো। আয়তনের সাথে তাপমাত্রা কি সমানুপাতিক না? ইয়েস অর নট? তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে না কমে? ইয়েস অর নট? তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে। আমরা পড়ছি না, পরিবেশ রসায়নে পড়ছি না, তাপমাত্রা বাড়াইলে কি হয়, আয়তন বাড়ে। এটা তো আমরা পরিবেশ রসায়নে পড়ছি। ওকে, সো এই মোলারিটিটা কি তাপমাত্রার উপরে নির্ভরশীল? তো আমরা বলতে পারি মোলারিটি টেম্পারেচারের উপর নির্ভরশীল। এখানে যদি আসি, এন ইকুয়ালটা আমরা কি জানি, ডাব্লিউ বাই এম, ঠিক আছে, ইন্টু দ্রাবকের ভর এম ইন্টু কেজি। বুঝতে পারছো ব্যাপারটা? ডাব্লিউ তো হচ্ছে আমার প্রদত্ত ভর, এম হচ্ছে আণবিক ভর, আর এই ছোট হাতের এমটা কি, দ্রাবকের ভর। এটা কি প্যাচ লাগানো যাবে? এটা কি প্যাচ লাগানো যাবে? ইয়েস অর নট? প্যাচ লাগানো যাবে, একদম পানি ভাত কিন্তু। সো এখন আরেকটা জিনিস আসো, নর্মালিটি জিনিসটা কি? নর্মালিটি ভালোভাবে বুঝছো, নর্মালিটিটা আমাদের একটু বুঝতে হবে। নর্মালিটি হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাগুলো তো বুঝি আমরা। নর্মালিটিটা কি, মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। মানে নর্মালিটিটা পুরোপুরি কার উপর ডিপেন্ড করে বলো তো? নর্মালিটিটা কার উপর ডিপেন্ড করে বলো তো? মোলারিটির উপরে। ইয়েস অর নট? নর্মালিটিটা কার উপর ডিপেন্ড করে? মোলারিটির উপরে। তাইলে আমার যদি মোলারিটি যদি তাপমাত্রার উপর নির্ভরশীল হয়, তাহলে নর্মালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল? ইয়েস অর নট? ইটা হচ্ছে তুল্য সংখ্যা, এই জিনিসটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এটা হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তুল্য সংখ্যা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, যখন জারণ বিজারণ পড়ব নেক্সট ক্লাসে, তো তখন আমরা তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব। ডান ডান ডান। ওকে, সো এইটুক তো ক্লিয়ার। এইটুক তো ক্লিয়ার। এখন আসো কিছু জিনিস। ধরো হচ্ছে মাঝে মাঝে আমাদের বলে দেয় 5% সলিউশন, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো প্যাচ লাগে না একটু? 5% এটা মানে কি, তাই না? সো যখন শুধু 5% দেওয়া থাকবে বা শুধু পার্সেন্টেজ দেওয়া থাকবে, যখন শুধু পার্সেন্টেজ দেওয়া থাকবে, তো তখন তোমরা মনে রাখবা এই পার্সেন্টটা মিনস হচ্ছে ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ বাই ভি দেখো, এটা কয়েক ধরনের হইতে পারে। 5% ডাব্লিউ বাই ভি হইতে পারে, ঠিক আছে? 5% ডাব্লিউ বাই ডাব্লিউ হইতে পারে, আবার 5% ভি বাই ভি হইতে পারে। সো ব্যাপারটা কি দেখো, মনে রাখবা উপরেরটা দ্রব, নিচেরটা দ্রবণ। অলওয়েজ দুনিয়া উল্টায় গেলে সবগুলোর ক্ষেত্রে সেম, উপরেরটা দ্রব, নিচেরটা দ্রবণ। যদি আয়তন থাকে আমরা 1 লিটার কাউন্ট করব। আমার সাথে পড়ো, যদি আয়তন থাকে, আমার সাথে একটু পড়ো, যদি আয়তন থাকে আমরা কি কাউন্ট করব বলো তো? 1 লিটার কাউন্ট করব। আর যদি ডাব্লিউ থাকে তাহলে আমি 100 গ্রাম কাউন্ট করব। বুঝা গেছে? ডাব্লিউ থাকলে 100 গ্রাম কাউন্ট করব, আর আয়তন থাকলে 1 লিটার কাউন্ট করব। ক্লিয়ার? তাহলে দেখো 5% মানে কি, 1 লিটার দ্রবণে, একটু ভালোভাবে বুঝো, 1 লিটার দ্রবণ আর 5 গ্রাম দ্রব। বুঝছো?
মানে এই যে এই 5টা এটা মানে কি 5% W/V মানে কি 1 লিটার দ্রবণে, ঠিক আছে, 5 গ্রাম দ্রব্য আছে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তারপর আসো, যদি 5% W/W থাকে তার মানে কি 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রব্য আছে। আর যখন V/V আসবে, ঠিক আছে, ও এটা 1 লিটার ধরো না, এটা 100 লিটারই ধরো। একশো লিটার, পার্সেন্ট মানে 100, হ্যাঁ, 100 লিটার দ্রবণে 5 লিটার দ্রব্য আছে, এভাবে বললেই হবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দুইটা 5% W/W, ঠিক আছে, যখনই 5% থাকবে তখন W/W ধরে নিবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? এই যে 5% W/W, 100 গ্রাম দ্রবণে কত আছে? 5 ml। ওকে, ক্লিয়ার? 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 সব কিছু ক্লিয়ার? ডান? এখন আসো আমরা অঙ্কে যাই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ধরো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমাকে বললো মোলারিটি কত। এই টাইপগুলো কিভাবে সলভ করব? তোমাকে বললো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। সো তুমি যে সূত্রটা ইউজ করবে ভালোভাবে বুঝো। এইখানে সূত্রটা হচ্ছে মোলারিটি S = 10x / m। ভালোভাবে বুঝো সূত্রটা কি? 10x / m। তো এই এক্সটা কি? এক্সটা মানেই হচ্ছে x%। ভালোভাবে বুঝো, এক্সটা মানেই কি x%। সো তোমাকে যদি বলা হয় 10 × 5, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 40। বোঝা গেছে? 5/4, 1.25 মোলার। আমার কথাটা ধরতে পারছো তোমরা? যখনই পার্সেন্টেজ থাকবে তখন সূত্রটা কি? 10x / m। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এটা আরেকভাবেও করা যায়। যেমন এটা মানে কি W/W ধরে নিছি আমরা, তাই না? আমরা ধরছি 100 গ্রামে আছে, মানে মোল সংখ্যা টল সংখ্যা বাইর করে হাবি যাবে অনেক কিছু করতে হবে, ঠিক আছে? কারণ কি এইখানে পরেরটা যদি যাই, আসো, আমাদের আরেকটা জিনিস লাগবে, ppm, তারপরে কি ppb, আরেকটা কি ppt, তাই তো? এই তিনটা জিনিস লাগবে না? পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, আরেকটা কি পার্টস পার ট্রিলিয়ন। ইয়েস অর নট? ppm, ppb, ppt। ক্লিয়ার? এখন ppmটা যদি পারো বাকি সবকিছু পারবা তুমি। ppmটা মানে কি একটু খেয়াল করো, এটা ইজিলি মনে রাখবা, মিলিগ্রাম পার লিটার। বুঝা গেছে? ppm মানে কি ভাইয়া? ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার। এটা একটু মনে রাখতে পারবা। ডাব্লিউটা কি হবে? ডাব্লিউটা মিলিগ্রাম এককে, আর এটা কি আয়তনটা লিটার এককে। এইটুক যদি পারো তাহলে তোমার সব হয়ে যাবে। দেখো ppm এককে ঘনমাত্রা নির্ণয়ের যদি সূত্র বলি, ppm সূত্রগুলো লেখো, x × 10⁴। x কি? ধরো 5% বা x% দেওয়া থাকলো, পার্সেন্ট থাকলে 10⁴। তারপর আমাদের আরো যদি সামনে যাই, সেটা হচ্ছে sm × 10³ এসটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, এমটা কি আণবিক ভর, এটার সাথে 1000 গুণ, ঠিক আছে? আর হচ্ছে W/V যদি বলি, ডাব্লিউটা মিলিগ্রাম এককে আর ভিটা হচ্ছে লিটার এককে, মিলিগ্রাম পার লিটার। সো ppm থেকে তুমি যদি ppb তে যাও তাহলে 1000 গুণ করতে হবে। মানে ppb মানে কি? ppm × 1000, মানে ppm এককে যে সূত্রগুলো আছে তার সাথে 1000 গুণ হয়ে যাবে। আর ppt মানে কি? ppb এককে যেগুলো আছে তার সাথে 1000 গুণ, আর ppm থেকে তুমি যদি নাও এটার সাথে 10⁶ গুণ। বুঝতে পারছো? অর্থাৎ এইগুলা হচ্ছে আমরা ওই ক্ষুদ্র ক্ষুদ্র
পরিমাপ যদি করি, ক্ষুদ্র ক্ষুদ্র এককে যদি পরিমাপ করি, তো তখন এই ppm ppb ppbটা লাগে। সো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ppmটা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া? ppmটা সবচেয়ে বেশি কাজে লাগবে। ওকে, সো এখন আসলে আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাই। প্রশ্নে চলে গেলে আমাদের ধারণা হবে যে হচ্ছে কোনটা কোনটা আমাদের লাগবে, আমাদের ধারণা হবে। ক্লিয়ার? সবাই রেডি? প্রশ্ন সলভের জন্য সবাই রেডি কিনা বলো? সো একটু খেয়াল করো, প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মিন্স কি? যে দ্রবণের ঘনমাত্রাটা আমরা জানি। প্রমাণ দ্রবণ নিয়ে আরো সামনে আলোচনা করব। সো দেখো, যে দ্রবণের ঘনমাত্রাটা দেওয়া আছে, দেখো এখানে ঘনমাত্রা দেওয়া আছে না, এখানে ঘনমাত্রা দেওয়া আছে না, এখানে ঘনমাত্রা দেওয়া আছে না, এখানে কিন্তু ঘনমাত্রাটা দেওয়া আছে, তাই না? ঘনমাত্রার একক মোলার বা মোলারিটি। সো যে দ্রবণের ঘনমাত্রাটা দেওয়া আছে তাকে আমরা কি বলি? প্রমাণ দ্রবণ বলি, রাইট? ওকে, দ্রবণের মোলারিটির একক কি? মোলারিটির একক কি? মোল পার লিটার। মোলারিটির একক কি? মোল পার লিটার। ইয়েস অর নট? সি নাম্বারটা। কোনটি সেমি মোলার দ্রবণ? ধরো কয়েক ধরনের দ্রবণ আছে, দেখো একটা হচ্ছে 0.1 মোলার, এটাকে আমরা বলি ডেসিমোলার। কি বলি? ডেসিমোলার। একটা আছে 0.5 মোলার, এটাকে আমরা বলি সেমি মোলার। এটাকে কি বলি আমরা? সেমি মোলার। আরেকটা কি আছে 1 মোলার, এটা হচ্ছে মোলার দ্রবণ। আরেকটা যদি বলি 2 মোলার, এটা হচ্ছে 2 মোলার দ্রবণ। আবার যদি বলি 0.01 মোলার, এটাকে বলি আমরা সেন্টিমোলার দ্রবণ। কি বলি? সেন্টিমোলার দ্রবণ। বুঝছো? তাহলে দেখো, আমরা যদি হচ্ছে বলি 0.001 মোলার, তাইলে এটাকে বলি মিলিমোলার। এটাকে কি বলি? মিলিমোলার। বুঝছো? সো সবগুলা কিন্তু মাথায় রাখতে হবে। 0.001 মিলিমোলার, 0.01 সেন্টিমোলার, 0.1 ডেসিমোলার, 0.5 সেমিমোলার, 1 মোলার মানে মোলার বলি 1 মোলারটাকে, 2 মোলার থাকলে 2 মোলার বলি। বুঝা গেছে? সো অ্যান্সারটা কি হবে? কোনটি সেমি মোলার? অ্যান্সার কি? ডি নাম্বারটা, 0.5 মোলার। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, তারপর দেখো 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? কতবার আসছে খেয়াল করছো? কতবার আসছে? সো আমরা একটু দেখি। ঘনমাত্রা S = 10x ডিভাইডেড বাই m, 10 × 5। সোডিয়াম কার্বনেটের ভর কত? 106। তো 50-কে 106 দ্বারা ভাগ করি আমরা, কত আসে? 0.47 আসবে। 0.47। অ্যান্সার কি? ডি নাম্বারটা। বুঝছো কিভাবে দ্রুত করে ফেলবা? তারপরে দেখো, দ্রবণের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? মোলালিটি। আমরা দেখছি না, মোলালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল? মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। ওকে, তারপরে দেখো 500 ml ডেসিমোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত গ্রাম? অর্থাৎ এখানে ডাব্লিউ চাইছে। সো ডাব্লিউ সোডিয়াম কার্বনেটের ভর। সো ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? SmV ডিভাইডেড বাই 1000, যেহেতু এটা মিলিলিটারে আছে। এস কত? এটা কিন্তু ডেসিমোলার। হ্যাঁ, ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। তো সোডিয়াম কার্বনেট 106, আয়তন কত? 500 ml ডিভাইডেড বাই 1000, তাহলে কত আসবে? 0.1 × 106, 5.3 গ্রাম, তাই না? অ্যান্সার কি? বি নাম্বারটা, 5.3। ক্লিয়ার? একদম সিম্পলি হয়ে যাবে। এখন আসো একটা প্রশ্ন, দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত, তাই না? ppm এককে। এখন দেখো ঘনমাত্রাটা দেওয়া আছে সেমি মোলার মানে 0.5 মোলার, আর ভর দেওয়া আছে m 106। তো ppm এককে ঘনমাত্রা কত আমরা জানি না? sm × 10³ s কত? 0.5, m কত? 106, আর 1000 গুণ করব, তাহলে কত আসবে? দেখো তো, 53,000, 53,000।
ppm বা 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। অ্যান্সার কি এ নাম্বারটা 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। সো পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা মজার। দেখো ppm এককে কত, তাই না? পার্সেন্টেজ দেওয়া থাকলে এমসিকিউর ক্ষেত্রে আর কিছু করা লাগবে না। দেখো ppm এককে x ইন্টু 10 টু দি পাওয়ার 4, সূত্রটা পড়ছিলাম না? x কত 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে কি 10 টু দি পাওয়ার 5। সো অ্যান্সার কি বি নাম্বারটা 10 টু দি পাওয়ার 5। কি কঠিন লাগতেছে এই চ্যাপ্টার? কঠিন লাগতেছে? যারা এই ক্লাস করতেছো ইজি না? বোর্ডে কোপায় দিতে পারবা কিনা? বোর্ডে কিন্তু কোপায় দিতে হবে পুরা। এখন দেখো আরেকটা প্রশ্ন, একটু মজার প্রশ্ন দিচ্ছি। 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে 100 ml 0.5 নরমাল এবং 50 ml 0.25 নরমাল দ্রবণ তৈরি করতে যথাক্রমে কি কি লাগবে? আচ্ছা একটু খেয়াল করো, এখানে কি বলছে, এটা মিন্স হচ্ছে কতটুক আয়তন মানে পানি যোগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্রবণের লঘুকরণ সূত্র, V1S1 = V2S2 সূত্র জানি না? এই সূত্র দিয়ে আমরা দুইটা অঙ্ক করব, বুঝছো? এখন এই যে মোলারিটিটাকে আমি যদি নর্মালিটিতে কনভার্ট করি, নর্মালিটি ইকুয়াল টু কি মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। দ্যাট মিন্স কি মোলারিটি 1, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, মানে 2 নর্মাল দ্রবণ। এটা একটু মাথায় রেখে, এটা হচ্ছে 2 নর্মাল। আমি নর্মালিটিতে করতেছি যেহেতু আয়তন লাগবে। সো আমার V1 বের করতে হবে। প্রথমে সালফিউরিক অ্যাসিডের 2 নর্মাল, V2 কত 100 ml কনভার্ট করব, নর্মালিটি কত 0.5। সো জাস্ট কি করব, আয়তনটা বের করব। V1 = 100/2 × 2, তাহলে 25 ml পেয়ে গেছি প্রথমটা। মানে 25 ml দ্রবণ যোগ করলে 25 ml এর একটা কনভার্ট করলে আমি হচ্ছে 25 ml 2 নরমাল সমান সমান 100 ml 0.5 নরমালের ইকুইভ্যালেন্ট। ঠিক সেম ভাবে এখানে V1S1 = V2S2 এই সূত্র অ্যাপ্লাই করব। আমি V1 বের করব, S1 কত 2 নরমাল দ্রবণ, V2 কত 50 × 0.25। তাহলে আমি যদি করি, সো V1 = 50 × 2 × 4, তো 50কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6.25। সো বুঝছো, একটা হচ্ছে 25 ml, একটা হচ্ছে 6.25 ml। ক্লিয়ার? পারছো? এটা একদম পানি ভাত। আরিফুল ইসলাম, ঠিক আছে? আরিফুল ইসলাম একদম পানি ভাত অঙ্ক। V1S1 V2S2। দেখো কি বলছে, 1 মোলার মানে কি? 1 মোলার মানে হচ্ছে এই যে নরমালিটিতে আমি কনভার্ট করছি, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2, মানে 2 নরমাল দ্রবণ। তো 2 নরমাল দ্রবণ থেকে আমার যদি 100 ml 0.5 নরমাল বানাইতে হয় বা 50 ml 0.25 নরমাল তৈরি করতে হলে কি কি লাগবে, ঠিক আছে? সো আমি জানি V1S1 V2S2। সো আয়তনটা কত হওয়া লাগবে? 25 ml লাগবে সালফিউরিক অ্যাসিডের। আর এইখানে এটা বানাইতে গেলে, আর এইখানে এটা বানাইতে গেলে সালফিউরিক অ্যাসিডের আয়তন 6.25 ml লাগবে। ওকে? আচ্ছা 10% সোডিয়াম কার্বনেট কি পরিমাণ মিশালে ঘনমাত্রা সেমিমোলার হবে? কি বলছে? এত ml 200 কি পরিমাণ পানি মিশালে ঘনমাত্রাটা সেমিমোলার হবে, ঠিক আছে? সো এখন আমাদের বের করতে হবে কি পরিমাণ পানি মিশাইতে হবে। সো একটু খেয়াল করো এক্সট্রা পানি কতটুকু অ্যাড করছে। আগে 10% মানে কি, এটার মোলারিটিটা বের করি। S = 10x/m, 10 × 10 / 106 কত আসে? 0.94 আসে। এটা মুখস্থ করে ফেলবা, 0.94। 100কে 106 দ্বারা ভাগ করলে। অনেকবার মেডিকেলে আসছে এই প্রশ্নটা, হ্যাঁ, আর আমরাও করতে করতে প্রচুর মুখস্থ হয়ে গেছে। তাহলে 0.94 মোলার 250 ml দ্রবণের ঘনমাত্রা কি সেমিমোলার হবে, মানে 0.5 মোলার হবে, 0.5 মোলার। তো এক্সট্রা কতটুকু পানি মিশাইতে হবে। সো আমরা এই V1S1 = V2S2 সূত্র অ্যাপ্লাই করি। তো V1 কত 250 ml বসাইলাম 250, S1 কত 0.94, V2 আমরা বের করব, S2 কত 0.5 মোলার। তাহলে V2টা আগে কতটুক হয়, মানে হচ্ছে দ্রবণের ঘনমাত্রাটা কমানোর পরে আয়তন কতটুক হয় সেটা আগে দেখি। 0.94 / 0.5, 470 ml হয়। আগে কতটুক ছিল আয়তন? 250 ml। তাহলে ডেল ভিটাই হচ্ছে কতটুক পানি অ্যাড করছি, V2 - V1, তাই না?
470 ml হয়েছে নতুন আয়তন, আগে ছিল 250 ml, মানে বাকিটা আমি পানি মিশাইছি, তাই না? 470 মাইনাস 250, তাহলে 220 ml আমি পানি মিশাইছি। এতটুক কি পানি মিশাইছি, ব্যাপারটা ধরতে পারছেন? কতটুক পানি মিশাইছি? 220 ml। ডান, 220 ml। এখন আসলে কিছু সিকিউ করি। হ্যাঁ, সিকিউর জন্য রেডি তোমরা? সিকিউর প্রশ্নগুলো তোমরা ক্লাস শেষে তুলে নিও, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। রেডি? দেখো, আমি গ নাম্বারেই বেশি প্রশ্ন আসে আজকে যা যা পড়াইছি। সো দেখো, দৃশ্যকল্প 1-এর, এটা দৃশ্যকল্প 1, পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? সো দ্রবণের ঘনমাত্রাটা বের করতে বলছে। এখন উপরে কি লাগবে? এই গ্রামটাকে মিলিগ্রামে নিতে হবে আর এই আয়তনটাকে লিটারে। সো ppmটা কি জানি? W/V। সো ডব্লিউটা মিলিগ্রাম এককে, 0.2কে তুমি 1000 দিয়ে ভাগ দাও, কখনোই ভাগ না, 1000 দিয়ে গুণ দাও, তাইলে এই মিলিগ্রামে চলে যাবে, কারণ গ্রামে আছে, এটা মিলিগ্রামে নিছি। আর লিটারে 20কে তুমি 1000 দিয়ে ভাগ দাও, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিলে এই 1000টা উপরে চলে যাবে। তো আমি কি পাই দেখো, এই শূন্য একটা শূন্য কাটলাম, 0.2 যদি কাটি, এখানে একটা শূন্য কাটি, 2 কাটি, তাহলে হচ্ছে 10⁴ ppm। পাইছো? 10⁴ আসে না? 10⁴ ppm। ওকে, ডান, করে ফেলবে একদম। এই যে এখানে আছে 10,000 ppm। তারপর দেখো, জেট পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? কি বলছে? 40 ml পানি, ভালোভাবে বুঝো। এখন 40 ml পানি যোগ করার পরে ঘনমাত্রাটা কত হবে? আগে এখন বর্তমান ঘনমাত্রাটা বের করি। ঘনমাত্রা S = 10x/m, তাহলে 10 × 0.4 / 40, 0.1 মোলার আসবে। হ্যাঁ, মানে 4 হয়, 4কে তুমি যদি হচ্ছে 10 দিয়ে ভাগ করো তাহলে 0.1 আসবে, মানে 40 দিয়ে ভাগ করলে আর কি। ঘনমাত্রা 0.1 মোলার। ঠিক আছে, আগে হচ্ছে 40 ml পানি যোগ করলে আয়তন কত? পানি যোগ করার পরে V2 হবে 50 ml। সো 50 ml আয়তনে ঘনমাত্রা কত, এটা আগে বের করতে হবে। একটু কিন্তু ট্রিকি। হ্যাঁ, তাহলে V1S1 = V2S2, তাই না? তো S2 আমি বের করি, যদি V1 কত আগে বসাই, V1 হচ্ছে 10 ml, তখন ঘনমাত্রা ছিল 0.1 মোলার। V2 এখন 50 ml, ঘনমাত্রা কত হবে বের করব। তাহলে S2টা কত হয় দেখো তো? S2টা হয় হচ্ছে 10 × 0.1 / 50। সো আমরা যদি দেখি কত আসে, 10 × 0.1 / 50, 0.02 মোলার। এটা হচ্ছে ঘনমাত্রা হয়, নতুন ঘনমাত্রা, তাই না? এখন এই যে এই ঘনমাত্রা ppm এককে কত? তা আমরা কি জানি ppm এককে ঘনমাত্রা? Sm × 10³ বসায় দাও। S কত? 0.02, m কত? 40, 10³ মানে 1000, বসায় দিই। ppm মিলছে তোমাদের? বুঝছো? সো সূত্রগুলো জানা থাকলে কিন্তু এটা কিন্তু প্যারা হবে না। 800 ppm সবারই হয়ে গেছে, নাইস। এখানে সলভটা দেওয়া আছে, 800 ppm, ডান। তারপর দেখো, কুমিল্লা বোর্ডে 22-এ আসছিল, 600 ml দ্রবণে পরিণত করতে ঘনমাত্রার কি পরিবর্তন হবে, তাই না? 600 ml যদি পরিণত করি, ঠিক আছে, তাহলে ঘনমাত্রা কত হবে? সো V1S1 = V2S2, এই সূত্র ফালায় দাও, তাহলে পেয়ে যাবা V1 কত? 50, S1 কত? 0.5, V2 কত? 600, S2 বের করতে হবে। সো S2টা কত আসে? 50 × 0.5 / 600, তাই তো? সো কত আসে? 50 × 0.5 / 600, 0.042 এত মোলার। ডান, 0.042। এগুলো অঙ্ক দ্রুত শেষ হয়ে যাবে। এই যে 0.02। এখন ঘনমাত্রার পরিবর্তনটা বাইর করে নিবা। হ্যাঁ, কি বলছে? ঘনমাত্রার পরিবর্তন চাইছে। হ্যাঁ, এটা তো নতুন ঘনমাত্রা, পরিবর্তন কতটুকু হয়েছে এটা করে ফেলবা। এই যে এখান থেকে পরিবর্তনটা করে ফেলবা, আমি আর বিয়োগ করলাম না। হ্যাঁ, ডান।
ঘনমাত্রার পরিবর্তনটা করে ফেলতে পারবে না তোমরা বাসা থেকে? অ্যাসিডের মোলারিটি কত? সো এটা একটু করো তো, এটা একটু করো, নিজেরা করো, দেখি পারো কিনা। সবটা আমিই করে দিচ্ছি, এটা একটু নিজেরা করো। দেখো একদম ইজি, আমরা কি জানি 10x/m, তাই না? সো যখন ঘনত্ব দেওয়া থাকবে প্রশ্নে, মনে রাখবা যখন ঘনত্ব দেওয়া থাকবে তখন ঘনত্বটা গুণ করে দিবা। একটা জিনিস মাথায় রাখবা, যখনই প্রশ্নে ঘনত্ব দেওয়া থাকবে ঘনত্বটা গুণ করে দিবা। তাহলে 10, x কত 1%, m কত 98, আর ঘনত্ব কত 1.145। সো এটা করলেই দেখবা অঙ্কটা এসে পড়ে 10 × 1.145 কত আসে 0.116 বা 117 এত মোলার। বুঝে গেছে? 0.117 মোলার। ক্লিয়ার? কঠিন কিছু না কিন্তু, হ্যাঁ, 0.117 মোলার। দৃশ্যকল্প 2 এর পাত্রের ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো। সো আগে ঘনমাত্রাটা বের করো, ঠিক আছে? ডেসিমোলার, তাই না? সো তোমার সূত্রটা কি? MOH, হ্যাঁ, এমটা তো আগে বের করতে হবে তোমার, আণবিক ভর বের করতে হবে না? এমটার তো একটা হিন্টস দেওয়া দরকার। এমটা কি? এম এর পারমাণবিক ভর 23, এটা কিন্তু বলে দেওয়া লাগবে, হ্যাঁ। m = 23, ওকে? কারণ ওই যে প্রশ্নটার কিছু অংশ ছিল মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে? তাইলে দেখো তোমার জন্য পানি ভাত, ঘনমাত্রা S = 10x/m। তো S তুমি জানো ডেসিমোলার, 0.1 মোলার, হ্যাঁ, তাই না? তো তোমার m জানো 40, 10 দিয়ে ভাগ করো, তাইলে x পেয়ে যাবা। তাহলে কত হয়? ক্যালকুলেটর করো, 0.1 × 40 / 10। তাহলে x = 0.4%, এটাই আসবে আই থিঙ্ক, 0.4%, হ্যাঁ, 0.4%। শেষ। আরেকটা অঙ্ক আছে, এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তা 10 ml হবে, তা সেমি মোলারে পরিণত হবে। এটা কি বাসায় পারবা না? পারবা কিনা? এটা হোমওয়ার্ক দিয়ে দেই, এটা বাসায় পারবেন কিনা স্যার দেখেন তো, এটা হোমওয়ার্ক দিয়ে দেই, বাসায় পারবেন? কারণ অনেকগুলাই তো একই ধাঁচের করলাম, আমরা অনেকগুলো একই ধাঁচের করলাম তো, এটা পারা দরকার বাসায়। সলভটা পিছনে দেওয়া আছে, আগে সলভটা দেখবা না, হ্যাঁ, ওকে? একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিলাম। সো দ্যাটস অল ফর টুডে। সো আজকে প্রথম ক্লাসটা যা যা পড়াইছে, আমি কিন্তু বেশি লম্বা করি নাই ক্লাস, হ্যাঁ, 3টা ক্লাসে যেহেতু পড়তে হবে। আগে দেখা গেত FRB-তে পরিমাণগত রসায়ন আমরা 1 ক্লাসে শেষ করতাম 2021 সালে, হ্যাঁ, তখন 6 ঘন্টার ক্লাস নিতাম। 2022 সালে মানে 2 ক্লাসে শেষ করতাম, 22-23। এখন 24 ব্যাচে থেকে মানে 3টা ক্লাস আসছে। তোমরাও দুর্বল হয়ে যাচ্ছ দিনকে দিন যত সময় যাচ্ছে। সো যেহেতু হচ্ছে 3টা ক্লাসে, সো এই কারণে আমরা অল্প 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 করে ভাগ ভাগ করে পড়ে ফেলতে পারতেছি, হ্যাঁ। সো ভালো থাইকো। তো আশা করি যা যা পড়াইছি তোমরা বাসায় নিজে যদি প্র্যাকটিস করো, নিজে যদি চেষ্টা করো, ঠিক আছে, তাহলে পারবা, ইনশাল্লাহ পারবা, ওকে? সো এই চ্যাপ্টার সহজ চ্যাপ্টার। আগামী দিন আমরা জারণ বিজারণ পড়বো। জারণ বিজারণ যাদের সমস্যা আছে, যে সকল বন্ধু বান্ধবদের সমস্যা আছে, সবাইরে ডাক দিবা ইনশাল্লাহ, ঠিক আছে? ভাল লাগবে, হ্যাঁ।
টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাইকো। সো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর বাসায় ফাঁকিবাজি করবো না, হ্যাঁ, অনেক অনেক পড়তে হবে। ওকে, ডান।